আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তোমাদের হোমওয়ার্ক 2 জন দিছ। তো 2 জনের মধ্যে শামিমা আলম আছে নাকি? শামিমা আলম, হ্যাঁ আছে। তো তোমার কাজটাই আগে দেখি। এখানে প্রশ্নটা ছিল কি যে তাপীয় বিক্রিয়াগুলোর নাম লিখো। অ্যালকেনের, হ্যাঁ অ্যালকেনের তাপীয় বিক্রিয়া। তুমি লিখছো কি? এটা এটা কি অ্যালকিন না? অ্যালকিনের তাপীয় বিক্রিয়া তো চাওয়া হয়নি। এই যে দ্বিবন্ধন যখন আছে তখন তাকে বলা হবে অ্যালকিন, আর তোমার প্রশ্ন ছিল অ্যালকেন। হ্যাঁ, তো এটা উত্তর হয়নি। শামীমা বুঝতে পারছো? শামীমা চলে গেল নাকি? আচ্ছা, তো এটা হয়নি। তারপর উডস বিক্রিয়াও আমরা চাইনি, আমরা অ্যালকেনের তাপীয় বিক্রিয়া চাইছি। অ্যালকেনের এটাতে তাপ, ইথারের মধ্যে তাপ দেওয়া হচ্ছে, আমি সোডিয়ামও দেওয়া হয়েছে। আমরা সোডিয়াম দিয়ে বিক্রিয়া চাইনি, আমরা চাইছি অ্যালকেনের তাপীয় বিক্রিয়া। তো তোমার এই দুটো উত্তর তোমার একটু ভুল হয়েছে। হ্যাঁ, এরপরে আমরা দেখি। এরপরে হলো অ্যালকেনে হ্যালোজিনেশনও, এটা একটা আলাদা নাম আছে। তো এটা হয়নি। অ্যালকেনের তাপীয় বিক্রিয়ার মধ্যে আসবে হলো রিফর্মিং বিক্রিয়া। এই রিফর্মিং বিক্রিয়াটা হলো অ্যালকেনের তাপীয় বিক্রিয়া, যেহেতু উচ্চ তাপ লাগে। তারপরে তোমার হলো সমানুকরণ বিক্রিয়া, আর এটা হলো পাইরোলাইসিস বিক্রিয়া। হ্যাঁ, বা দহন বিক্রিয়া হয় কি? দহন বিক্রিয়া তাপীয় বিক্রিয়া হবে। দহন বিক্রিয়া তো তোমার তাপ উৎপাদন হয়। হ্যাঁ, তা আমরা যে অ্যালকেনের তাপীয় যে বিক্রিয়াগুলো সেদিন নাম বলছিলাম, সেই কয়টা বিক্রিয়া তোমাকে দিতে হবে। একটা হলো যে অ্যারোমেটিকরণ বিক্রিয়া। হ্যাঁ, এটা এটা একটা তাপীয় বিক্রিয়া, ওটাতে অনেক তাপ লাগে। হ্যাঁ, অ্যারোমেটিকরণ বিক্রিয়া। তারপরে তোমার হলো ক্র্যাকিং বিক্রিয়া, তাপীয় ভাঙ্গন যেটা বলা হয়। একটা অ্যারোমেটিকরণ, একটা হলো ক্র্যাকিং। তাপীয় বিযোজন বা থার্মাল ক্র্যাকিং বা পাইরোলাইসিস বিক্রিয়া বলা হয়। আর একটা বিক্রিয়া আছে অ্যালকেনের তাপীয় বিক্রিয়া, সেটা হলো তোমার হলো অ্যারোমেটিকরণ একটা বিক্রিয়া, একটা আলাদা ভাবে দেখাচ্ছে এটা। এই কবিরের বইয়ে অ্যারোমেটিকরণ, আমরা রিফর্মিং যেটা বলছি ওইটাকে কি অ্যারোমেটিকরণ বলা হচ্ছে। তাহলে রিফর্মিং বিক্রিয়া, আবার এটাকে আবার এক্সট্রা ভাবে অ্যারোমেটিকরণ বিক্রিয়া বলতেছে। অ্যারোমেটিকরণ বিক্রিয়া, এবং এই বিক্রিয়াটার বিস্তারিত এখানে দিছে। এটা আমরা সেটা দেখি। অ্যারোমেটিকরণ বিক্রিয়ার কৌশল টৌশল দিয়ে দিছে। তাহলে অ্যারোমেটিকরণ বিক্রিয়া একটা আছে, একটা হলো রিফর্মিং বিক্রিয়া একটা আছে। অনেক সময় দুটো বিক্রিয়া একসাথেই চাওয়া হয়। হ্যাঁ, একসাথে বলে। তারপরে তোমার হলো তাপীয় ভাঙ্গন বা পাইরোলাইসিস বিক্রিয়া, আর একটা বিক্রিয়া হলো তোমার সমানুকরণ বিক্রিয়া।
এই কয়টা বিক্রিয়া তোমরা লিখবে সমানুকরণ সহ। সমানুকরণ, ক্র্যাকিং বা পাইরোলাইসিস, ইংরেজ বাংলা হলো তাপীয় ভাঙ্গন বলে, আর এটা হলো অ্যারোমেটিকরণ বলতে পারে অথবা রিফর্মিং বিক্রিয়াও বলতে পারে। হ্যাঁ, দুইটা নামই আমরা এখানে এখানে পাচ্ছি। সো এটা এখন আমরা আজকে দেখব হলো অ্যালকিনের বিক্রিয়া। অ্যালকিন, অ্যালকিন কাকে বলে? যে সকল যৌগের মধ্যে দ্বিবন্ধন থাকে তাকে অ্যালকিন বলা হবে। কার্বন কার্বন দ্বিবন্ধন থাকলে তাদেরকে অ্যালকিন বলা হবে বা অলিফিন বলে। দুইটা শব্দ আছে, অ্যালকিন আর অলিফিন। স্যার প্যারাফিন কাকে যেন বলে? প্যারাফিন হলো সম্পৃক্ত হাইড্রোকার্বন, জি স্যার। অ্যালকেনকে প্যারাফিন বলে, আর অ্যালকিনকে বলে অলিফিনস। হ্যাঁ, অলিফিন বলে, অ্যালকিনও বলে। তাহলে এটা হলো শর্তটা হলো কার্বন কার্বন দ্বিবন্ধন থাকতে হবে। এই কার্বন কার্বন দ্বিবন্ধন যেখানেই পাবা তাকেই আমরা অ্যালকিন বলবো। এবং আমাদের যে আমরা যে তেল এবং চর্বি ব্যবহার করি না, তেলের মধ্যে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে, আর চর্বিতে সব কার্বন কার্বন একক বন্ধন থাকে। এটা একটু লিখে রাখো খাতায়। তেল যেটা আমরা ব্যবহার করি, অয়েল, হ্যাঁ, তৈল যেটা, এই তৈল হলো লিকুইড, তরল যেটা তৈল সেটা হলো কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে, এক বা একাধিক। আর যদি আমরা চর্বি বলি, চর্বি হলো কঠিন তেল যেটা, এই চর্বির মধ্যে সবগুলো কার্বন কার্বন একক বন্ধন, কোনো দ্বিবন্ধন নাই। হ্যাঁ, চর্বিতে কার্বন কার্বন দ্বিবন্ধন নাই। এখন তো মনে করো যে নারকেল তেল, নারকেল তেল তো তোমার একটা তাপমাত্রায় তরল আর একটা নিম্ন তাপমাত্রায় এটা কঠিন। তাহলে ওখানে কার্বন সেইখানে যেটা ওই কক্ষ তাপমাত্রায় তরল সেটা হলো দ্বিবন্ধনালা, সেটা তেল বলি, আর যেটা কঠিন সেটাকে আমরা চর্বি বলি। হ্যাঁ, চর্বি হচ্ছে কঠিন, এটা মনে রাখতে হবে। চর্বি হলো কঠিন আর তেল হলো তরল, একই জিনিস। হ্যাঁ, কঠিন হলো চর্বি আর তরল হলো তেল। আর যদি এরকম অবস্থা হয় তখন তো আমরা বলবো যে ওর মধ্যে দ্বিবন্ধনের পরিমাণ কম আছে আর বেশি আছে। কম বেশি থাকলে আমরা তুলনীয় মাত্রায় কম বেশি পাইলে আমরা তখন বলবো যে ওই নারকেল তেলের মতো আর কি, যেগুলি নিম্ন তাপমাত্রায় কঠিন হয়ে যায়, যেমন নারকেল তেল, পাম অয়েল, তারপরে সুপার অয়েল, এগুলি সব হলো নিম্ন তাপমাত্রায় কঠিন হয়ে যায়, যার জন্য শীতের সময় এরা কঠিন। বাসায় বাজারে যদি তুমি তেল কিনো, তারা যদি বাসায় নিয়ে এসে তেলটা ফ্রিজের মধ্যে রাখলে যদি কঠিন হয়ে যায় তাহলে বুঝবা যে ওইটার মধ্যে ভেজাল আছে। খাদ্য তেলে তেল ফ্রিজেও কঠিন হবে না, নিম্ন তাপমাত্রায় কঠিন হবে না। এটা একটা টেকনিক, তোমরা মনে রাখবে। যাই হোক, আমাদের দ্বিবন্ধন, হ্যাঁ নরমালে। তাহলে দ্বিবন্ধন আলা যেখানে দ্বিবন্ধন বেশি আছে সেটা তরল থাকবে, আর যেখানে দ্বিবন্ধন কম আছে সেটা কঠিন হবে আমাদের তেল আর চর্বির মধ্যে। তাহলে আমরা মোটামুটি একটা ধারণা পেলাম যে দ্বিবন্ধন আলা যৌগ কি। এদের প্রস্তুত প্রণালীটা আমাদের দেখতে হবে। সাধারণ প্রস্তুত প্রণালী যেটা আছে, সাধারণ মানে যেটা এই নিয়ম ধরে আমরা যে কোনো সকল যৌগের মধ্যে এই নিয়ম প্রয়োগ করলে আমরা এটা প্রস্তুত করতে পারবো দ্বিবন্ধন যৌগ। তো এটা দ্বিবন্ধনালা যৌগ তৈরি করার জন্য আমরা বিভিন্ন যৌগ থেকে দ্বিবন্ধনালা যৌগ তৈরি করতে পারি, কার্বন কার্বন দ্বিবন্ধন তৈরি। তার মধ্যে একটা হলো অ্যালকোহল থেকে, তারপরে তোমার অ্যালকোহল থেকে করতে পারি, তারপরে অ্যালকাইল হ্যালাইড থেকে তৈরি করতে পারি দ্বিবন্ধন। অ্যালকাইল হ্যালাইড থেকে তৈরি করতে গেলে আমাদের অ্যালকোহলের থেকে তৈরি করতে লাগবে অ্যাসিড। যে কোনো অ্যালকোহল জাতীয় যৌগ যেখানে যে তোমার ওএইচ মূলক আছে, তার মানে এটা অ্যালকোহল। এই অ্যালকোহল জাতীয় যৌগকে পাশে কার্বন, ওএইচ মূলকের পাশের কার্বনকে বলা হয় আলফা কার্বন, আর তার পাশের কার্বনকে বলা হবে বিটা কার্বন।
বিটা কার্বনে যে হাইড্রোজেন আছে তাকে বলা হবে বিটা হাইড্রোজেন। তাহলে বিটা হাইড্রোজেন যুক্ত অ্যালকোহলের সাথে যে কোনো অ্যাসিড, এখানে যতগুলো অ্যাসিডের কথা বলা আছে, সালফিউরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড, অ্যালুমিনিয়াম অক্সাইড, অথবা আরো কিছু উদাহরণ দেওয়া যেতে পারে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এগুলি সব লুইস অ্যাসিড, তোমরা জানো, পড়াইছি আমরা। তারপরে বোরন ট্রাইফ্লোরাইড, হ্যাঁ, এগুলি সব শুষ্ক অবস্থায় ব্যবহার করতে হবে, এই জন্য গাঢ় ব্যবহার করা হয়েছে অ্যাসিডের ক্ষেত্রে। গাঢ় বলতে এদের মধ্যে পানি নেই। তো এই ধরনের যৌগগুলো যদি আমরা এইখানে তাপ দিতে হবে, তাপ এখানে লেখি নাই, তাপটা হলো 160 ডিগ্রির উপরে। 160 ডিগ্রির নিচে দিলে কিন্তু এই বিক্রিয়া হবে না, তখন অন্য কিছু হবে। তাহলে 160 ডিগ্রির উপরে তাপ দিতে হবে। 160 ডিগ্রির উপরে তাপ দিলে তোমার কার্বন কার্বন দ্বিবন্ধন তৈরি হবে। তাহলে আমরা কি বললাম? বিটা হাইড্রোজেন যুক্ত অ্যালকোহলের সাথে অ্যানি অ্যাসিড, যে কোনো অ্যাসিড বিক্রিয়া করলে, বিক্রিয়া অ্যাসিড দিয়ে উত্তপ্ত করলে অ্যালকিন, কার্বন কার্বন দ্বিবন্ধন তৈরি হয়। তা আমি যদি এখন এখানে একটা বিক্রিয়া দেই, তোমার হলো CH3, তারপরে তোমার হলো CH2, তারপরে হলো CH, OH দিলাম নিচে, দেখা যাচ্ছে তো না? স্যার আমার নেটটা চলে গেছিল, আরেকবার বলবেন স্যার? হ্যাঁ বলতেছি। এই যে OS মূলকের পাশের কার্বনকে আমরা, কার্যকরী মূলকের পাশের কার্বনকে আলফা কার্বন বলে। আলফা, বিটা, গামা এগুলি কার্বন চিনতে হবে তোমাদেরকে। এখন আমরা কার্বন গুলোকে আমরা চিহ্নিত করি আলফা, বিটা, গামা, ডেল্টা ইত্যাদি নামে। গামা, ডেল্টা, ওমেগা, এপসাইলন এরকম নাম দিয়ে চিন্তা করি। তাহলে কার্যকরী মূলকের ফাংশনাল, মনে করি একটা শিকলের ফাংশনাল মূলক আছে, এই কার্যকরী মূলকের যে পাশে যে কার্বনটা থাকবে, দিস ইজ কল আলফা কার্বন। তার পাশেরটা করব আমরা বিটা কার্বন, তারপরে এগুলো করব গামা, ডেল্টা এরকম কার্বন বলবো। হ্যাঁ, তাহলে আলফা কার্বন এর, তাহলে OS মূলকের পাশের কার্বন হলো আলফা কার্বন, আলফা কার্বনের পাশের কার্বন বিটা কার্বন। এই বিটা কার্বনে যদি তোমার হাইড্রোজেন থাকে তাহলে তাকে বলবো বিটা হাইড্রোজেন যুক্ত অ্যালকোহল। এই বিটা হাইড্রোজেন যুক্ত অ্যালকোহলের সাথে যে কোনো অ্যাসিডের বিক্রিয়া করলে ওই আলফা বিটা কার্বনের মধ্যে দ্বিবন্ধন তৈরি হবে, আলফা আর বিটা কার্বনের মধ্যে দ্বিবন্ধন তৈরি হবে। তা আমি যদি এই যে যৌগটা যে লিখছি, এই যৌগটাতে যদি আমি একটা অ্যাসিড দিই, অ্যাসিড বলতে হাইড্রোজেন আয়ন বা সালফিউরিক অ্যাসিড বা ফসফরিক অ্যাসিড, যে কোনো একটা অ্যাসিড যদি দেই, তাহলে অ্যাসিড দিয়ে আবার তাপ দিতে হবে। তাপটা অবশ্যই 160-এর উপরে হতে হবে। এই জিনিসটাই তোমাদের বইয়ে, এই বইয়ে লেখা নেই, অন্য কোনো বইয়ে লেখা থাকতে পারে, দেখো। 160 ডিগ্রি তাপমাত্রায় উপরে দিলে, এখানে বলো দ্বিবন্ধনটা কোথায় হবে? এখানে 1 নম্বর কার্বন কোন দিকে, ডান দিকে না বাম দিকে? OH মূলকটা আছে 2 নম্বর কার্বনে, আর এটা হলো ডান দিকে 1 নম্বর, এটা হলো 3 নম্বর কার্বন, এটা 4 নম্বর কার্বন। এটার নাম হলো 2 বিউটানল। এই 2 বিউটানল যৌগকে যদি আমি সালফিউরিক অ্যাসিড দিয়ে উত্তপ্ত করি, তাহলে আলফা বিটা, তাহলে এই পাশের কার্বন, OH মূলকের পাশের কার্বন হলো 2 নম্বর কার্বন হলো আলফা কার্বন, আর 1 নম্বর কার্বনটা হলো বিটা কার্বন, এবং 3 নম্বর কার্বনটাও বিটা কার্বন। এখানে তাহলে বিটা কার্বন আমরা 2টা পাচ্ছি। এই যৌগটার সাথে যদি আমি বিক্রিয়া করি, এটাকে মিনিমাইজ করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের। 1 নম্বর কার্বন হলো আলফা কার্বন, সরি 2 নম্বর কার্বন যেটাতে OH আছে সেটা হলো 2 নম্বর কার্বন, এটা হলো বিটা কার্বন, আলফা কার্বন। আর 1 নম্বর কার্বন বিটা কার্বন, কারণ OH মূলকের পাশের কার্বনের পাশের কার্বন এটা। তাহলে এরকম পাশের কার্বনের পাশের কার্বন 2টা আছে, এই 3 নম্বর কার্বনও বিটা কার্বন, 1 নম্বর কার্বনও বিটা কার্বন।
এখন এর সাথে যদি আমি সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া করি তাহলে কি কি যৌগ পাওয়া যেতে পারে বা একটাই যৌগ পাওয়া যাবে কিনা? তা আমরা দেখি যে এখানে তোমার বিক্রিয়া করে এই এই ওএস তাহলে এখানে এইখানে একটা দ্বিবন্ধন তৈরি হতে পারে, এখানে একটা দ্বিবন্ধন তৈরি হতে পারে। তাহলে কি কি তৈরি হবে আমরা লিখে ফেলি। CH3 CH2 CH এখানে ডবল বন্ড দিই, CH বন্ড CH2, এদিকে একটা যৌগ হতে পারে 2 আর 3 এর মধ্যে দ্বিবন্ধন তৈরি হতে পারে, আর প্লাস দিয়ে লিখতে পারি 1 আর 2 এর মধ্যে দ্বিবন্ধন। তাহলে 2টা যৌগ তৈরি হচ্ছে। এই বিক্রিয়াটা তোমাদের একবার দেওয়া হয়েছিল পরীক্ষায়। 2টা যৌগ তৈরি হয়েছে। অনেকে একটা লিখেই শেষ করে ফেলে, আসলে 2টা লিখতে হবে। এটার নাম হলো 1-বিউটিন, আর আগেরটা যেটা তৈরি করেছিলাম ওইটার নাম হলো 2-বিউটিন। 1-বিউটিন আর এটা হলো 2-বিউটিন। আর এর সাথে হবে পানি। এই বিক্রিয়াটাকে আমরা একটা নিরোধন বিক্রিয়া বলতে পারি, যেহেতু পানি অপসারণ হয়েছে। হ্যাঁ, এই বিক্রিয়াটাকে আমরা নিরোধন বিক্রিয়া বলতে পারি। নিরোধন মানে হলো পানি শোষণ। নিরোধন বিক্রিয়া। তাহলে অ্যালকোহল থেকে কার্যকরী মূলকের পাশে কার্বন হলো আলফা কার্বন, সেই আলফা কার্বনের সাথে আছে আরেকটা কার্বন বিটা কার্বন। তো বিটা কার্বন যুক্ত বিটা কার্বনে আবার যে হাইড্রোজেন থাকবে সেটা হলো বিটা হাইড্রোজেন। তাহলে বিটা হাইড্রোজেন যুক্ত অ্যালকোহলের সাথে বিটা হাইড্রোজেন যুক্ত অ্যালকোহলের সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া করলে বা যে কোনো অ্যাসিডের বিক্রিয়া করলে আমাদের নিরোধন বিক্রিয়ার মাধ্যমে, নিরোধন মানে পানি শোষণ, নিরোধনকে বলি পানি শোষণ। পানি শোষণ লিখে রাখো, কারণ এগুলি শব্দ আমরা বিভিন্ন প্রশ্নে ব্যবহার করে থাকি। পানি শোষণ বিক্রিয়া ঘটে। পানি শোষণ করে কে? পানি শোষণ করে হলো সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড একটা ভালো নিরোধক। আরো নিরোধক পদার্থ আছে। আমি মাঝে মাঝে কাপড় শুকাই কি দিয়ে জানো? শীতের সময় বর্ষাকালে কাপড় শুকায় না, তখন আমি কাপড় শুকাই ক্যালসিয়াম অক্সাইড দিয়ে। একটা বাক্সের মধ্যে, একটা বড় ওই ইয়ার মধ্যে, ওই যে আমার যে ফ্রিজের বাক্স আছে, কাগজের বাক্স, এর নিচে আমি এই ক্যালসিয়াম অক্সাইডের দলা রেখে দিই 1 কেজি, হাফ কেজি, 1 কেজি। ক্যালসিয়াম অক্সাইডের দলা রেখে দিই, আর উপরে কাপড় হ্যাঙ্গারে ঝুলাই দিই। হ্যাঙ্গারে কাপড় ঝুলাই দিই, এইভাবে কাপড় শুকায় দেয়। এই ক্যালসিয়াম অক্সাইড কাপড় থেকে পানি শুষে নেয়। ক্যালসিয়াম অক্সাইড পানি শোষক, ভালো পানি শোষক, এবং খুব দ্রুত কাপড় শুকায়। দেখলে কিছু টেকনিক আমরা ব্যবহার করতে পারি। তো সেরকম সালফিউরিক অ্যাসিডও ব্যবহার করে আমরা কাপড় শুকাইতে পারতাম, কিন্তু সালফিউরিক অ্যাসিড খুব মারাত্মক জিনিস, খুবই মারাত্মক। এটা একেবারে মানে যেখানে পড়বে সেখানে একেবারে গিলে খাবে। সেজন্য সালফিউরিক অ্যাসিড ব্যবহার না করে ক্যালসিয়াম অক্সাইডটা আমি ব্যবহার করি। বুঝতে পারছো? এগুলি কিছু টেকনিক। আমি শীতের সময় ক্যালসিয়াম অক্সাইড দিয়ে ভাত গরম করে খাই। আগে তাই করছি, যখন আমার বাসায় ওভেন ছিল না, তখন আমি একটা বড় বাটি, একটা বাটির মধ্যে নিচের দিকে 5-10 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড নিতাম, আর তার মধ্যে এই উপরে এর ভিতরে আরেকটা বাটি নিতাম, এর মধ্যে আমার ভাত থাকতো। আর এখানে আমি একটু পানি দিতাম, ওই এদিক দিয়ে ফাঁক দিয়ে পানি ঢুকাই দিতাম। এই পানির সাথে ক্যালসিয়াম অক্সাইড বিক্রিয়া করে এই ভাতকে গরম করে ফেলতো, আর মধ্যে আমি ভাত খেতাম। সব কেমিক্যাল বুদ্ধি আর কি। আগুন টাগুন না জ্বালায় কেমনে ভাত খাওয়া যায় গরম দারুণ করে। বুদ্ধি স্যার।
বাজারে ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যায় 10 টাকায় কেজি, এত সস্তা একটা জিনিস। হ্যাঁ, এসব কেমিস্ট্রি জ্ঞানের কারণে এগুলো হয়েছে আর কি, তোমরা ওগুলি ব্যবহার করতে পারো বুদ্ধিগুলা টুকটাক। স্যার কোথায় পাওয়া যাবে কিনতে? ভ্যারাইটির দোকানে দেখবা বিশাল বিশাল দলা দলা এই পাথর পাওয়া যায় 10 টাকা করে কেজি। আমি যখন কিনছি আমি কিনতাম 3 টাকা কেজি, পরে এটা আস্তে আস্তে দাম বেড়ে এখন 10 টাকাতে আসছে। 1 কেজি কিনে বাসায় রেখে দিবা। এটা দিয়ে তো চুনকাম করে না বাড়িতে, যে হোয়াইট ওয়াশ করে যে, তখন তো এটা প্রচুর জি ব্যবহার স্যার। করে। হ্যাঁ, তা তুমি অল্প অল্প করে ইউজ করবা, দেখবা যে 1 গ্রাম অল্প একটু ছোট্ট একটু দানা নিয়ে ওর মধ্যে পানি দিবে, দেখবে যে পানি গরম হয়ে গেছে, দানাটা ওখান থেকে গরম হয়ে গেছে, বাটিটা গরম হয়ে গেছে। এগুলি, এবং এটা একটু সামান্য, এটা কিন্তু একটু মারাত্মক বিষয়, কিন্তু এটা ইয়া হয়। আমার দাদা কানা হয়ে গেছিল এই ক্যালসিয়াম অক্সাইডের মধ্যে, প্রচুর ক্যালসিয়াম, মনে করো 5 কেজি ক্যালসিয়াম অক্সাইড, ওর মধ্যে যদি পানি দাও তাহলে এখানে বাষ্প তৈরি হয়, এই বাষ্পটা ওই চুন সহ উঠে আসে, যদি এদিকে তাকাও তাহলে কিন্তু চোখ টোক নষ্ট হয়ে যাবে। সেজন্য অল্প পরিমাণ, কেমিস্ট্রি কাজ সবসময় অল্প পরিমাণ, 5 গ্রাম 2 গ্রাম এরকম পরিমাণ নিয়ে কাজ করতে হয়, কখনো বেশি পরিমাণ নিয়ে কাজ করবে না। যাই হোক, স্যার এখানে আমাদের ল্যাবে এটা করানো হবে না? এগুলি এগুলি প্র্যাকটিক্যাল কেউ করে না। এখানে ক্যালসিয়াম অক্সাইড দিলেও কিন্তু একই একই কাজ হবে এই বিক্রিয়াতে, কারণ যে ক্যালসিয়াম অক্সাইড পানি শোষক, আমাদের যে পানিটা বেরোবে তাপের মাধ্যমে, এই পানিটাকে শোষণ করার জন্য একজনকে থাকতে হবে, এইটাই হলো মেইন মেইন কাজ। হ্যাঁ, তবে সালফিক অ্যাসিডের আরেকটা ভূমিকা আছে, সালফিক অ্যাসিড আবার বিক্রিয়াটাকে প্রভাবিত করে, ক্যালসিয়াম অক্সাইড দিলে প্রভাবিত হবে না, এটা হবে অপ্রভাবিত, ক্যালসিয়াম অক্সাইড হবে অপ্রভাবিত। হ্যাঁ, আর আর যদি সালফিক অ্যাসিড দেয় তাহলে ওটা হবে প্রভাবিত বিক্রিয়া। তা ক্যালসিয়াম অক্সাইডের বিক্রিয়াটা হবে ধীরে, আর সালফিক অ্যাসিড দিলে বিক্রিয়াটা হবে দ্রুত। হ্যাঁ, প্রভাবিত বিক্রিয়া দ্রুত সম্পন্ন হবে। তো এটা একটু মাথায় রাখতে হবে, যে হয়তো এখানে আমরা প্রশ্ন করে ফেলতে পারি, আমার মাথায় নতুন চিন্তা ঢুকলো, ভালোই। হ্যাঁ, যে ক্যালসিয়াম পানি শোষণ বিক্রিয়া এটা, কিন্তু পানি শোষণের ক্যালসিয়াম অক্সাইড দিয়ে যে পানি শোষণ হবে, যে যেভাবে পানি শোষণ হবে সালফিক অ্যাসিড দিলে তার চেয়ে দ্রুত হবে না ধীরে হবে, কারণ কি? তাহলে কারণটাও আমাদের এখানে আছে, আমাদের মেকানিজম শেখাবো যখন আমি শেখাই দিব। এই হচ্ছে একটা বিক্রিয়া আমরা দেখাইলাম। আর একটা বিক্রিয়া আমি বলছি যে এখানে 2 নম্বর বিক্রিয়া যেটা, এটাও কিন্তু ওই বিটা হাইড্রোজেন যুক্ত হ্যালাইড। হ্যাঁ, তাহলে এখানেও নতুন ওই একই জিনিস, আলফা বিটার কথাটা এখানেও আছে। হ্যাঁ, বিটা হাইড্রোজেন যুক্ত হ্যালাইড। হ্যাঁ, এই যে দেখো, এই যে হ্যালাইডটা যেটা আছে এখানে, এই যে হ্যালোজেন মূলক, এই হ্যালোজেনের এটা হলো আলফা হাইড্রোজেন, এই আলফা কার্বন, এই হাইড্রোজেনটা হলো আলফা হাইড্রোজেন। তো আলফা হাইড্রোজেন দিয়ে বিক্রিয়া হবে না, আমার হ্যালোজেনের পাশে যে কার্বনটা আছে, দিস ইজ কল বিটা হাইড্রোজেন, বিটা কার্বন এবং বিটা হাইড্রোজেন। তাহলে বিটা কার্বন আর বিটা হাইড্রোজেন, তো বিটা হাইড্রোজেন যুক্ত হ্যালাইডের সাথে অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড। হ্যাঁ, আমাদের পটাশিয়াম হাইড্রোক্সাইড আমরা 2 রকমের ব্যবহার করে থাকি ল্যাবে, একটা অ্যালকোহলীয়, একটা জলীয়। জলীয় দিলে একরকম বিক্রিয়া হয়, অ্যালকোহল দিলে আরেক রকম বিক্রিয়া হয়, এটা একটু মাথায় রাখতে হবে। অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড, এটা অ্যালকোহলীয়টাকে আমরা সংক্ষেপে ALC লিখি। হ্যাঁ, দিস ইজ অ্যালকোহলীয়। আর জলীয় যদি হয়, জলীয়টাকে আমরা লিখি AQ। হ্যাঁ, এটা একটু প্রতীকগুলো রাখবে, কারণ যে তোমাদের এই সংকেতগুলো পরীক্ষায় আমরা সরাসরি দিয়ে দিই, অনেকে বুঝতে পারে না যে এটা আবার কি। হ্যাঁ, AQ হলো জলীয়, আর অ্যালকোহলীয় হলো ALC, অ্যালকোহলীয়। তো অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করলে এই আলফা বিটা কার্বন দ্বয়ের মাঝে দ্বিবন্ধন তৈরি হবে। তা আমরা এটা একটু উদাহরণ দিয়ে দেখি, আমরা আবার যেহেতু প্র্যাকটিস করতে হবে আমাদেরকে এগুলি কাজগুলো, হ্যাঁ, সবসময় প্র্যাকটিসের মধ্যে থাকতে হয়। তো দেখি আমরা আলফা বিটা এরকম, ওই আগে যে যোগ বিক্রিয়াটা দিয়েছিলাম অ্যালকোহল দিয়ে, সেই বিক্রিয়াটাই আমরা এখন Cl দিয়ে করব। মনে করো যে
সি 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 এন্ড সি। এখানে হাইড্রোজেন দিলাম 3টা, আর এখানে একটা দিলাম হলো ক্লোরিন, আর এখানে হাইড্রোজেন দিলাম 3টা, আর একটা হাত থাকলো, এখানে হাইড্রোজেন দিলাম, এখানে হাইড্রোজেন দিলাম। তাহলে এখানে 1 নম্বর কার্বন কোনটা বলো তো? 1 নম্বর কার্বন, হুইচ ওয়ান ইজ নাম্বার 1? 1 নম্বর কার্বন কোনটা হবে? ডান দিকে না বাম দিকে? স্যার ক্লোরিন যেখানে আছে মানে ডান দিক থেকে স্যার। হ্যাঁ, ক্লোরিন যেখানে আছে ওইটা না, এইটা হলো 1 নম্বর। ক্লোরিনটা জি আছে স্যার। 2 নম্বরে। 3 নম্বরে হলো তোমার এটা, আর এটা 4 নম্বর। হ্যাঁ, এখন আবার একটা প্রশ্ন করি, আলফা কার্বন কোনটা? হুইচ ওয়ান ইজ আলফা কার্বন? তাহলে উত্তর কি মানে স্যার হবে? যে কার্বনে হাইড্রোজেন থাকবে নাকি? না, যে কার্বনে কার্যকরী মূলক আছে। তা কার্যকরী স্যার 2 মূলক, নাম্বার। হ্যাঁ 2 নম্বরটা আলফা কার্বন। আর বিটা কার্বন কোনটা হবে? 1 নম্বরটা বিটা কার্বন হবে, 3 নম্বরটা বিটা কার্বন হবে। গামা কার্বন কোনটা হবে? 4 নম্বরটা গামা কার্বন হবে। বুঝতে পারছো? কার্যকরী মূলকের সাথে যে কার্বনটা, দিস ইজ কল আলফা কার্বন, and nearest carbon calls beta carbon, and farthest carbon calls gamma carbon. হুম, তাহলে আমরা আলফা কার্বন পাইলাম। আলফা, তাহলে আলফা হাইড্রোজেন কোনটা হবে? 2 নম্বরে হাইড্রোজেন আলফা হাইড্রোজেন, এবং 1 নম্বরে হাইড্রোজেন হলো বিটা হাইড্রোজেন, 3 নম্বরে হাইড্রোজেন গুলো হলো বিটা হাইড্রোজেন। হ্যাঁ, আর এগুলি সব গামা হাইড্রোজেন। তোমাদের গামা ওমেগা ফ্যাটি অ্যাসিড দেখো না, বাজারে অ্যাড ট্যাড হয়, ভালো চিকিৎসা ক্ষেত্রে ভালো ব্যবহার করা হয়। ওমেগা আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, এরকম অনেক ওষুধ আমরা খাই শরীর সুস্থ রাখার জন্য। বিভিন্ন অ্যাডে দেখবা যে গামা আনস্যাচুরেটেড, বিটা, ওমেগা আনস্যাচুরেটেড। ওমেগা ফ্যাটি অ্যাসিডটা খুব আমাদের বডির জন্য কার্যকর। তো এরকম আর কি, আলফা বিটা গামা ডেল্টা ওমেগা এরকম করে আসে। হ্যাঁ, ফ্যাটি অ্যাসিড হলে কার্যকরী মূলক হলো COOH। COOH এর সাথে এর সম্পর্ক, যাই হোক ওগুলি যখন আসবে তখন আমরা দেখব। তা আমরা আলফা বিটা চিনলাম, গামা চিনলাম, এবং কোন কার্বনটা নাম্বারিংও আমরা কেমনে করতে হয় সেটাও আমরা জানি। সো এটা একটা প্রশ্ন হতে পারে যে এই নিচের বা এই সংকেতের কোনটি বিটা হাইড্রোজেন? তাহলে তুমি কি বলবা? তাহলে 3 নম্বরের কার্বনের সংযুক্ত হাইড্রোজেন হচ্ছে বিটা হাইড্রোজেন, আর 1 নম্বর কার্বনের সংযুক্ত হাইড্রোজেন হচ্ছে বিটা হাইড্রোজেন। অথবা যদি প্রশ্ন করা হয় এখানে বিটা হাইড্রোজেন কতটি আছে, তাহলে উত্তর কি হবে? কতটি 5টি। বিটা? হ্যাঁ, বিটা হাইড্রোজেন আছে 5টি। হ্যাঁ, এই আচ্ছা, এর সাথে যদি আমরা এখন অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করি, অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড, হ্যাঁ, তাহলে কি হবে? অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করলে ওই আগের মতো 2টা যৌগ তৈরি হবে। তোমার এইখানে দ্বিবন্ধন তৈরি হবে, আবার এখানে দ্বিবন্ধন। তাহলে 1 নম্বর আমরা কালো কলম দিই। তাহলে 1 নম্বরে তারপরে 2 নম্বর, তারপরে 3 নম্বর, তারপরে 4 নম্বর। তাহলে 1 2 3 4 হলো। তাহলে এখানে একটা দ্বিবন্ধন তৈরি হবে, প্লাস, আর 2 আর 3 এর মধ্যে দ্বিবন্ধন তৈরি হবে, এই, আর প্লাস এইচ, পটাশিয়াম হাইড্রোক্সাইড দিয়ে বিক্রিয়া করলে KCl তৈরি হবে, আর প্লাস পানি তৈরি হবে।
এই হলো বিক্রিয়া। এখানে তাহলে কি কি তৈরি হলো? এটা হলো 1 বিউটিন আর এটা হলো 2 বিউটিন। 1 বিউটিন, বিউটিন বাংলায় লিখি 1 বিউটিন আর হলো 2 বিউটিন। তাহলে এইভাবে আমরা এই অ্যালকোহল মানে হ্যালাইড যৌগকে বিক্রিয়া করবো এইভাবে। তা আমরা এই বিক্রিয়া তো আর এই একটা করে বিক্রিয়া তোমাদের পরীক্ষায় দেবো না, আমরা দিলে তো অনেকগুলো বিক্রিয়া দেবো। তো তখন আমাদের কি কাজটা হবে আমরা একটু দেখে নিই যে কিভাবে মোটামুটি এই বিক্রিয়াগুলো থাকে, কিন্তু একটু কারসাজি করে দেওয়া হয়। মনে করো যে এই এই অনেকগুলো বিক্রিয়া আমরা সংযুক্ত করে দিই। মনে করো যে একটা ওএইচ দিলাম, এর সাথে ফসফরাস পেন্টাক্লোরাইড দিলাম। তাহলে আমরা জানি যে ফসফরাস পেন্টাক্লোরাইডের সাথে ওএইচ মূলক বিক্রিয়া করে এখানে ক্লোরিন তৈরি করে। হ্যাঁ, ক্লোরিন তৈরি করে। তারপরে এই ক্লোরিন ওএইচটা সরে যে ক্লোরিন তৈরি হবে, তারপর ক্লোরিনের সাথে অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড দিলাম। আবার আরেকটা চালা কি করতে পারি, যে এর সাথে যদি আমি জলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড দিই তাহলে কি হবে? জলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে অ্যালকোহলকে ওএইচ বানায় দেয়, ক্লোরিন হ্যালোজেনকে ওএইচ বানায় দেয়। হ্যাঁ, এরকম যদি দেওয়া হয় তাহলে এখান থেকে আবার বিক্রিয়া তোমার আবার এইখানে তখন ওএইচ তৈরি হবে, এইখানে ওএইচ তৈরি হবে। এটাই হলো কাজ। তো এইভাবে বিক্রিয়াগুলো তোমাদের লিখতে হবে, পরীক্ষা চিন্তা করতে হবে, একটু একটু ডিপলি চিন্তা করতে হবে। তাহলে তোমরা মোটামুটি একটা ধারণা নিজেরা কাজ করতে পারবে। তো এই বিক্রিয়াগুলো তোমাদের বইয়ে দেয়া আছে অনেকগুলো বিক্রিয়া, এবং সেই বিক্রিয়া সমন্বয়ে বিক্রিয়া করতে হবে তোমাদেরকে। তাহলে আমরা মোটামুটি একটা ধারণা পেলাম যে কি কি অনেকগুলো জিনিস আমরা শিখলাম। যেমন এখানে একটা বিক্রিয়া তারা দিছে উদাহরণ হিসাবে তোমাদের বইয়ে। এই বিক্রিয়াটা একটা উদাহরণ দিচ্ছে, দেখাই। এই যে 2 ব্রোমোপ্রোপেন থেকে প্রোপিন টু ক্লোরোবিউটেন বিউটিন উৎপাদন। যেমন এখানে 2 ব্রোমোপ্রোপেন দেওয়া আছে, অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড দিছে, প্রোপিন তৈরি হয়েছে। হ্যাঁ, তো এরকম। আবার যদি আমরা 2 ক্লোরোবিউটেন নিই তাহলে ওখান থেকে বিউটিন উৎপন্ন হবে। তো এই বিক্রিয়াটা লেখি নাই, সমীকরণটা লেখি নাই, এইটার সমীকরণ লিখছে। এই বিক্রিয়াটার সমীকরণ লিখছে, অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড দিচ্ছে। আর এই বিক্রিয়াটার সমীকরণ লেখিনি, ওইটা তো আমি করেই দেখালাম। এছাড়া আরেকটা প্রস্তুত প্রণালী আছে, তোমার দ্বিবন্ধন তৈরি করা যায় কি কি বিক্রিয়ার মাধ্যমে। সেটা হলো সন্নিহিত হ্যালোজেন। সন্নিহিত হ্যালোজেন মানে পাশাপাশি কার্বনে হ্যালোজেন। হ্যাঁ, ডাইহ্যালাইড। এই যে আলফা এবং বিটা ডাইহ্যালাইড, এটা আমরা বলি আলফা বিটা ডাইহ্যালাইড। আলফা বিটা ডাইহ্যালাইড জিঙ্কের সাথে সংযুক্ত হবে, যে বিক্রিয়া করবে, জিঙ্ক এই হ্যালোজেন দুটোকে নিয়ে নিবে এবং কার্বন কার্বন দ্বিবন্ধন তৈরি করে দেবে। তো এইটাও একটা বিক্রিয়া, এটাও লিখে নাও, এটাও আমাদের আমরা পরীক্ষায় দিয়ে থাকি। হ্যাঁ, সন্নিহিত ডাইহ্যালাইডের সাথে জিঙ্ক। হ্যাঁ, জিঙ্ক ছাড়া অন্য কিছু। হ্যাঁ, স্যার CH2 তে আলফা হইলো কেন? এটাকে 1 নম্বর ধরলাম, ওইটা তুমি ইচ্ছা মতো যে কোনোটাই ধরতে পারো আলফা, এখানে কোনো আচ্ছা সমস্যা স্যার। নাই। আলফা এটাকেও তুমি আলফা ধরতে পারো, হ্যাঁ এটাকে বিটা ধরতে পারো। হ্যাঁ, অথবা এটাকে আমরা 1,2 ডাইহ্যালাইডও বলি, 1,2 ডাইহ্যালাইড। হ্যাঁ, 1,2 ডাইহ্যালাইড বা আলফা বিটা ডাইহ্যালাইড। অনেক সময় 1,2 না হয়ে তোমার 3,4 যেতে পারে, তখন 3,4 ডাইহ্যালাইড, মানে শিকলের উপর নির্ভর করবে। তাহলে এই ডাইহ্যালাইড এটাকে এই জন্য শুনি, যেহেতু আলফা বিটা কোনো ঠিক নাই, 1,2 কোনো ঠিক নাই, 3,4 কোনো ঠিক হবে না, এই জন্য সন্নিহিত বলি আমরা। সন্নিহিত মানে পাশাপাশি।
হ্যাঁ, ভিসিনাল, এই সন্নিহিত আমরা বলি এটা ভিসিনাল বলি। ভিসিনাল ডাইহ্যালাইড, ভিসিনাল অনেক সময় দেখবে ভিসিনাল ডাইহ্যালাইড। ভিসিনাল মানে ভি যেমন দুই পাশে গেছে, হ্যাঁ এরকম। তো ভিসিনাল আরেকটা আছে সেম ডাইহ্যালাইড, জেমিনাল ডাইহ্যালাইড। ওইটা আবার ওইটা হলো তোমার একই কার্বনে যখন আমরা দুইটা হ্যালোজেন পাবো তখন তাকে বলবো জেমিনাল ডাইহ্যালাইড। একই কার্বনে না, এই কার্বনে এটা দুইটা পাশাপাশি কার্বনে আছে, এই জন্য এটাকে ভিসিনাল বা সন্নিহিত ডাইহ্যালাইড বলছি। হ্যাঁ, তো সন্নিহিত ডাইহ্যালাইডের সাথে যদি আমরা জিঙ্কের বিক্রিয়া করি, জিঙ্ক, এটা মনে রাখবে, জিঙ্ক আমরা দুই জায়গায় ব্যবহার করে থাকি জৈব যৌগে বিক্রিয়াতে। একটা হলো ভিসিনাল ডাইহ্যালাইডের সাথে, আর এটা হলো ফেনলের সাথে। ফেনোলিক যে যৌগগুলো আছে, হ্যাঁ, এখানে এর সাথে জিঙ্কের বিক্রিয়া। আমরা জিঙ্ক বিভিন্ন কাজে ব্যবহার করি এখানে বিজারক হিসাবে। হ্যাঁ, ফেনোলিক যৌগের সাথেও জিঙ্কের বিক্রিয়া আছে। জিঙ্ক বিক্রিয়া করে এখানে এর আগে আমি দেখাইছিলাম যে এই ওটা সরাই ফেলে। তা জিঙ্কের বিক্রিয়া, এইটা একটু বিকারক গুলো তালিকা তোমরা করবে, আমরা কি কি বিকারক ব্যবহার করছি। হ্যাঁ, এইটা একটু বিকারকের তালিকা করলে বিক্রিয়া মনে রাখতে সুবিধা হবে। আমরা অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করলাম, আমরা জলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করলাম, আমরা তাপ ব্যবহার করতেছি, আমরা অ্যালুমিনিয়াম অক্সাইড, বিভিন্ন সালফিক অ্যাসিড ব্যবহার করতেছি, তার সাথে তাপ ব্যবহার করতেছি, এগুলি একটু তালিকা করবে। পড়তে গেলে তোমাকে এরকম বিভিন্ন তালিকা করে করে পড়তে হবে। তাহলে আমরা জেমিনাল আর আর আগের ক্লাসে তো বলছি যে তোমার তাপীয় বিযোজন থেকেও আমরা অ্যালকিন তৈরি করতে পারি। হ্যাঁ, এই যে ক্র্যাকিং করে। হ্যাঁ, এবং সেটা তোমাদের প্রশ্ন আকারে আমি দিছিলাম, তোমরা সবাই দুইজন উত্তর করছো কিন্তু সব পারো নাই, একজন আবার লিখছে যে সব পারলাম না স্যার। তো আমরা ক্র্যাকিং এর বিক্রিয়ার মাধ্যমেও অ্যালকিন দ্বিবন্ধন তৈরি করতে পারি সরাসরি হাইড্রোজেন অপসারণ করে। হ্যাঁ, এখানে আর কোনো চেইন ভাঙবে না। হ্যাঁ, আর এটা হলো ত্রিবন্ধন থেকে, ত্রিবন্ধনে হাইড্রোজেন শোষণ করতে কিন্তু এখানে স্পেশাল জিনিস লাগবে, এটাকে বলা হয় লিডনার প্রভাবক। হ্যাঁ, এটা একটা নাম আছে, লিন্ডনার প্রভাবক। হ্যাঁ, এই লিডনার প্রভাবক ব্যবহার করলে, হ্যাঁ, প্যালাডিয়াম বেরিয়াম সালফেটের সাথে সংযুক্ত করে এটা করা হয়, তাপ দিতে হয়, হাইড্রোজেন দিতে হয়, তাহলে ত্রিবন্ধনটা, হ্যাঁ, দ্বিবন্ধনে পরিণত হবে। এটা আমরা বিশেষ বিশেষ কাজে ব্যবহার করে থাকি, বিশেষ করে যখন এই বিশেষ কাজে, এইসব সাধারণ বিক্রিয়া না, অসাধারণ বিক্রিয়া, অসাধারণ কাজের জন্য ব্যবহার করা হয়, সবসময় আমরা এগুলো করি না। তাহলে এই ত্রিবন্ধন থেকে দ্বিবন্ধন তৈরি করা, এটা অনেক সময় প্রশ্ন আসে, ত্রিবন্ধন থেকে দ্বিবন্ধন কিভাবে হবে, তখন তোমাদের এইভাবে বলতে হবে। এছাড়া ওই ইন্ডাস্ট্রিয়াল যে আমাদের শিল্প উৎপাদন, যেখানে আমরা পেট্রোল ক্র্যাকিং করে থাকি, সেখানেও আমরা এই বিক্রিয়াগুলো করে থাকি। পেট্রোলের শিল্প উৎপাদন, যে আমরা পেট্রোল থেকেও আমরা এই বিক্রিয়াগুলো পরিচালনা করতে পারি, তো সেখানেও তোমরা এই বিক্রিয়াগুলো পাবে। যারা পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রিতে কাজ করতে যাবে তারা এগুলি নিয়ে চিন্তা ভাবনা করবে, যে অ্যালকিনের মিশ্রণ পাওয়া যায় পেট্রোলিয়াম অয়েল থেকে। হ্যাঁ, যেমন এইটা একটু আগে দেখানো হয়েছে, এরকম আর কি ভেঙে ভেঙে যায় যৌগগুলো, এগুলি আমি আগেও দেখাইছি, ক্র্যাকিং বিক্রিয়া বলা হয়, এবং সেগুলি কাজ করা হয়। তো এইভাবে আমরা অ্যালকিনের বিভিন্ন রকম বিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি। এখানে তোমাদের কোনো প্রশ্ন আছে? সময় না আর স্যার। আজকে আমরা এই যে এতগুলো বিক্রিয়া শিখলাম, দ্বিবন্ধন কিভাবে তৈরি করতে হয় তার বিক্রিয়া শিখলাম। হ্যাঁ, অ্যালকোহল থেকে তৈরি করতে হয়, অ্যালকোহলের শর্ত হলো আলফা বিটা হাইড্রোজেন